ফাইব্রয়েড ইউটেরাস, যেটাকে আমরা মায়োমা নামেও চিনি, বা এটাকে আমরা হচ্ছে লিও মায়োমা বলি। আমরা প্যাথোলজিতে স্পেশালি যখন পড়ে আসছি আমরা এটাকে লিও মায়োমা বলছি, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি ইউটেরাস, এই যে একটা ইউটেরাস, তো এই ইউটেরাসের এটার মধ্যে একটা ইউটেরাইন ক্যাভিটি আছে, এবং এখান দিয়ে হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম, মানে একেবারে ভিতরের লেয়ারটা অ্যান্ডোমেট্রিয়াম, এবং এখান দিয়ে হচ্ছে মায়োমেট্রিয়াম, আর একেবারে বাহিরের যে লেয়ারটা এটাকে আমরা বলি পেরিমেট্রিয়াম বা সেরোসা। তো যদি মায়োমেট্রিয়ামে চিন্তা করো, এখানে একটা ফাইব্রয়েড হইলো, একটা টিউমার হইলো, এটা একটা বিনাইন টিউমার। সো এটা একটা বিনাইন টিউমার, ম্যালিগনেন্ট কিন্তু না। সো এটাকে আমরা বিনাইন একটা টিউমার, যেটা লিওমায়োমা নামে জানি। এটা থেকে মানে ম্যালিগনেন্ট কনভার্সন বা ম্যালিগনেন্সিতে যাওয়া, অর্থাৎ লিওমায়ো সার্কোমা হওয়া, মানে সার্কোমা হওয়া, এই সার্কোমা হওয়াটার চান্স খুবই কম। ধারণা করা হয় 0.5%-এর থেকেও কম চান্স থাকে আসলে সার্কোমাটা চেঞ্জ হওয়ার বিষয়টা, হয় না বললেই চলে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন এই যে বিনাইন একটা টিউমার, এটা হচ্ছে স্মুথ মাসেলের টিউমার, যেটা আমরা জানি ইউটেরাসের মায়োমেট্রিয়াম, যেটা এটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আগেই বলে আসছে যে এখানে মায়োমেট্রিয়াম বা মাসেল লেয়ারটা আছে। তো মায়োমেট্রিয়াম আমি ধরলাম একটা টিউমার হইলো, এবং এই টিউমারটা যেটা মায়োমেট্রিয়ামে হয়েছে এটাকে বলি আমরা ইন্টারমিউরাল টিউমার, অর্থাৎ মায়োমেট্রিয়ামে আছে টিউমারটা, এটাকে আমরা বলতেছি ইন্টারমিউরাল। সো মায়োমেট্রিয়ামের মধ্যে যে টিউমারটা আছে সেটাকে আমরা বলতেছি ইন্টারমিউরাল টিউমার, এটা এখান দিয়ে আছে। ইন্টারমিউরাল টিউমারটা যদি এমন হয় যাচ্ছে এটা একটু ভিতরের দিকে চলে আসলো, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে, এই যে ভিতর দিকে চলে আসলো এটাকে বলি আমরা সাবমিউকোজাল টিউমার বা সাবমিউকোজাল ফাইব্রয়েড। আর যদি এটা বাহিরের দিকে চলে আসে, অর্থাৎ সেরাস লেয়ারের বাহিরে চলে আসলো, সেটাকে বলি আমরা সাবসেরোজাল। সো এটা তিনটা ভ্যারিয়েন্ট আমরা দেখলাম অ্যানাটমিক্যাল লোকেশন অনুযায়ী। যদি মায়োমেট্রিয়ামের মধ্যেই থাকে তাহলে হচ্ছে ইন্টামুরালি মেইনলি ফার্স্টে থাকে, তার পরবর্তীতে সেটা সাবমিউকোজাল বা সাবসেরোজাল হইতে পারে। এবং যদি সাবমিউকোজাল হয়, এটা সব থেকে সিভিয়ার টাইপের, অর্থাৎ সাবমিউকোজাল টাইপের ফাইব্রয়েড হলে এটা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এই সাবমিউকোজাল ভ্যারিয়েন্টে সব থেকে বেশি মেনোরেজিয়া আমরা পাই, বা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং যাকে আমরা বলি, এইচএমভি। অর্থাৎ ফাইব্রয়েড ইউটেরাসের মেইন যে সিমটম, যদি বলে একটা ফাইব্রয়েড ইউটেরাসের পেশেন্ট আসছে তার কী প্রবলেম থাকে, আনসার হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া থাকবে। প্রোগ্রেসিভ মানে প্রতিনিয়ত বাড়তে থাকে, এবং মেনোরেজিয়া মানে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং যাকে আমরা বলতেছি, অনেক বেশি ব্লিডিং হয়। মেনোরেজিয়ার মধ্যে আলাদা ভিডিও আছে, সেটা এমন বা ডিউরেশনে হইতে পারে ম্যানোরেজিয়ার যে এক্সেসিভ ব্লিডিংটা। এবং এখানে যে জিনিসটা খুবই ক্রুশাল আমাদের জানার জন্য, সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে। অ্যাসিমটোমেটিক অর্থাৎ এটা কোনো ম্যানিফেস্টেশন প্রকাশ পায় না। 75%-এর মতো কেসই দেখা যায় যে পেশেন্টগুলো জাস্ট ইনসিডেন্টালি কোনো একটা অন্য কোনো কারণে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, তখন দেখা গেছে ডায়াগনোসড হয়ে গেছে যে আচ্ছা তার একটা ফাইব্রয়েড আছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে মানে এগুলা অ্যাসিমটোমেটিক থাকে, কোনো সিমটম কিন্তু প্রকাশ পায় না। বাট যেখানে সিমটম প্রকাশ পায় সেখানে কী কী সিমটম হতে পারে, ম্যানোরেজিয়া হতে পারে, অর্থাৎ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। তার পাশাপাশি ডিসমেনোরিয়ার যে বিষয়টা, ডিসমেনোরিয়া মানে মেনস্ট্রুয়াল যে ব্লিডিং বা মেনস্ট্রুয়েশন, এটা হওয়ার টাইমে হচ্ছে পেইনফুল ব্লিডিং হচ্ছে। এটা সাধারণত ফাইব্রয়েড ইউটেরাসে পাওয়া যায় না। এটা হলো গিয়ে অ্যাডিনোমায়োসিসের একটা প্রমিনেন্ট ফিচার, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, এগুলোতে ডিসমেনোরিয়া পাওয়া যেতে পারে, পেইনফুল মেনস্ট্রুয়েশন। বাট ফাইব্রয়েড ইউটেরাসে যেটা সাবমিউকোজাল ভেরিয়েন্ট, এটাতে কিন্তু পাওয়া যায়। এটাতে কি পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে কিন্তু ডিসমেনোরিয়া পাওয়া যেতে পারে। এর মধ্যে সব থেকে কমন হচ্ছে ইন্টামুরাল। দেখা যায় বেশিরভাগ ফাইব্রয়েডই হচ্ছে ইন্টামুরাল হয়ে থাকে, মানে মোটামুটিভাবে 75% বা 80%-এর মতো ফাইব্রয়েডই ইন্টামুরাল থাকে। তারপরে 15%-এর মতো দেখা যায় সাবসেরোসাল থাকে, 5%-এর মতো সাবমিউকোজাল থাকে। তো সাবমিউকোজালের যে পরিমাণ, সেটা মানে হওয়ার পরিমাণ সেটা কিন্তু কম, এবং সাবমিউকোজাল সব থেকে ডেঞ্জারাস আমরা বলি। সাবফার্টিলিটি যে একটা টার্ম আছে, সাবফার্টিলিটি, এই টার্মটা আমরা পড়বো। সাবফার্টিলিটি মানে হচ্ছে যে ফাইব্রয়েড ইউটেরাস কিন্তু একটা মানুষকে, বা একটা মানুষ বলতে মহিলাকে ইনফার্টাইল করে দেয়। এই কথাটা আমরা বলি না, মানে মহিলাকে একেবারে ইনফার্টাইল করে দিবে, অর্থাৎ মহিলার ফার্টিলিটি হবে না, বাচ্চা হবে না, এমন না। বাট দেখা যায় যে যেই মহিলাদের ফাইব্রয়েড ইউটেরাস থাকে তাদের বাচ্চা হওয়ার চান্স কিন্তু দেখা যায় কিছুটা কম হইতে পারে। এজন্য এটাকে আমরা বলতেছি সাবফার্টিলিটি। এবং এটা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল যে ফাইব্রয়েডের কারণে ইনফার্টিলিটি হচ্ছে নাকি ইনফার্টিলিটির কারণে ফাইব্রয়েড হচ্ছে। মানে ইনফার্টিলিটি না, মানে আমি যেটা বুঝতে যাচ্ছি যে আমাদের বর্তমান জেনারেশনে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ফিমেল বা ওম্যান এরা লেট করে বিয়ে করে, এবং লেট করে বিয়ে করার কারণে দেখা যায় যে 30 বছর হয়ে গেছে, সে জব করবে তারপরে বিয়ে করবে, এবং এই টেন্ডেন্সির কারণে দেখা যায় ফাইব্রয়েডের রিস্কটা কিন্তু বাড়ে। এবং আমরা বলি যারা নালিপারাস অর্থাৎ যাদের এখনো কোনো বাচ্চা হয় নাই, সো এখনো মানে ধরে নিতে পারি আমরা মোটামুটিভাবে এখনো হচ্ছে বিয়েই করে নাই, সো নালিপারাস, অথবা মানে যারা 30 থেকে 35 বলতে পারি, 35 থেকে 45 বছর যাদের বয়স, এই রেঞ্জটাতে দেখা যায় বেশি ফাইব্রয়েড এর রিস্ক কিন্তু থাকে, বা বেশি ফাইব্রয়েড হওয়ার চান্স থাকে। এবং এটা সব থেকে কমন বিনাইন কিন্তু টিউমার আমরা বলতে পারি মহিলাদের ক্ষেত্রে। এবং আমরা অনেক সময় শুনি না যে একটা বয়স্ক মহিলা, মোটামুটি তার বয়স 50 বছর, এখন তার একটা ফাইব্রয়েড আছে, তো তার হচ্ছে ইউটেরাসটা ফেলে দিছে, ইউটেরাসটা যেটাকে আমরা বলি হিস্ট্রেক্টমি, অর্থাৎ হিস্ট্রেক্টমি করে ফেলছে, ইউটেরাসটা ফেলে দিছে। সো এটা কিন্তু আমরা শুনি এখানে। সো এখানে অনেক বেশি গ্যাদারিং হয়ে গেছে, যে অবেস মহিলা
যারা অবেজদের ক্ষেত্রে কিন্তু ফাইব্রয়েড বেশি হয়। এবং দেখা যায় যে হাইপার ইস্ট্রোজেনিক যে কন্ডিশনগুলো আছে, অর্থাৎ যে সকল কন্ডিশনে ইস্ট্রোজেন বেশি হয়, যে সকল কন্ডিশনে ইস্ট্রোজেন বেশি হওয়ার চান্স থাকে, ওই সকল কন্ডিশনে কিন্তু ফাইব্রয়েড হওয়ার চান্স বেশি থাকতে পারে। আবার পিসিওএস, যেটা পিসিওএসে কিন্তু ফাইব্রয়েড ইউটারাস হওয়ার চান্স বেশি থাকে, অর্থাৎ ফাইব্রয়েড ইউটারাস আছে, পিসিওএস আছে, অথবা যাদের ফাইব্রয়েড ইউটারাস আছে তাদের সাথে অ্যাসোসিয়েটেড আরও কি থাকতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে, ঠিক আছে, বা এন্ডোমেট্রোসিস থাকতে পারে। সেরকম বিভিন্ন কন্ডিশন থাকতে পারে। এন্ডোমেট্রোসিস মানে কি, মানে ইউটেরাইন যে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু, ইউটারাসে তো আসি, মানে ইউটারাসের মধ্যে তো আসি, তারপরে ইউটারাস বাদে অন্য কোথাও আছে, হয়তো বা ওভারিতেও চলে গেছে, মানে একটোপিক সাইটে আমরা এন্ডোমেট্রিয়াল টিস্যু মানে স্ট্রোমা অ্যান্ড গ্ল্যান্ড পাইছি, তাহলে সেটাকে আমরা বলি এন্ডোমেট্রোসিস, যেটাতে সিভিয়ার মানে যেটা কিন্তু ডিসমেনোরিয়া থাকে। আচ্ছা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও কিন্তু হবে। তার মানে হচ্ছে ফাইব্রয়েডটা হচ্ছে একটা বিনাইন টিউমার, যেটা স্মুথ মাসেল সেল থেকে ইউটেরাসের অ্যারাইজ করে। এবং ফাইব্রয়েড যেহেতু, তার মানে কি এখানে দেখা যায় স্মুথ মাসেল সেল বাদে এখানে কিছু ফাইব্রাস টিস্যুও থাকতে পারে, এবং এটা মোস্ট কমন পেলভিক টিউমার ফিমেলদের। ইটিওপ্যাথোজেনেসিস যদি একটু বলি, দেখা যায় এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে এটা একটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, অর্থাৎ একটা মহিলার যার ম্যানোপজ হয়ে গেছে, সেই ম্যানোপজযুক্ত মহিলাটা কিন্তু এটা রিগ্রেস করে দেবে, অর্থাৎ ফাইব্রয়েডটা কিন্তু তার প্রবলেম করবে না বা তার তেমন একটা থাকবে না। সো তার ক্ষেত্রে কিন্তু এটা রিগ্রেস করে। বাট যারা মেইনলি মানে তাদের ক্ষেত্রে হয় না, মেনোপজাল ওমানদের ক্ষেত্রে কিন্তু নতুন করে ফাইব্রয়েড হবে এরকম কিন্তু হবে না। ইস্ট্রোজেন বডিতে যখন আছে তখন ফাইব্রয়েড হবে। যেমন ধরো আমি ধরলাম একটা 10 বছরের মেয়ে, এখন এই 10 বছরের মেয়ে তার হচ্ছে একটা মাস আমি পাইলাম, এবং সেটা আমি কিন্তু ফাইব্রয়েড কিন্তু গেস করতে পারবো না চাইলেও, কারণ তার এখনো বডিতে কিন্তু মানে মেনস্ট্রুয়েশনই শুরু হয়নি। সো তখন এই ইস্ট্রোজেন এর এক্সপোজার তার বিষয়টা আসবে না, এবং ওটাকে আমি কিন্তু চিন্তাই করবো না যেটা ফাইব্রয়েড হতে পারে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে 10 বছর একটা মেয়ে আসলো, এখন তার ক্ষেত্রে আমি কখনোই ফাইব্রয়েড চিন্তা করবো না। আচ্ছা, এবং এই ফাইব্রয়েড ইউটেরাসে যেটা যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যারোমেটেস, এগুলো রিসেপ্টর থাকে, এবং প্রোজেস্টেরন রিসেপ্টর বাইন্ড করবে, ইস্ট্রোজেন রিসেপ্টর বাইন্ড করবে। তো এই প্রোজেস্টেরনটা কিন্তু অবশ্যই যাতে অ্যাপোপ্টোসিস না হয়ে যায়, অর্থাৎ ফাইব্রয়েডটা যে তৈরি করলো এবং তৈরি করার পরে ওই টিউমারটা যাতে অ্যাপোপ্টোসিস না হয়ে যায়, এই জন্য এটা প্রিভেনশনে প্রোজেস্টেরন কিন্তু ভালো হেল্প করে টিউমারটার জন্য আর কি। ওকে, এবং দেখা যায় যে কিছুটা জেনেটিক ফ্যাক্টরও জড়িত থাকে ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে। যদি মানে মায়ের থাকে বা বোনের থাকে, তাহলে দেখা যেতে পারে ওই মহিলারও কিন্তু হইতে পারে ফাইব্রয়েড, এবং মেনোপজে রিগ্রেস করে যায়। আর মোস্ট কমন টাইপ অফ ফাইব্রয়েড হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড। আমরা দেখবো যে আসলে ফাইব্রয়েড কিন্তু সার্ভিক্সের যে রিজনটা, অর্থাৎ এই নিচের রিজনটা এদিকেও হইতে পারে, অ্যান্টেরিয়র লিপে, পোস্টেরিয়র লিপে, তারপরে ল্যাটারালিও কিন্তু হইতে পারে, এবং সব থেকে মোটামুটি ল্যাটারালটা কিন্তু বেশি ডেঞ্জারাস। এবং অ্যান্টেরিয়র লিপে যদি হয় তাহলে এরা বিভিন্ন ইউরিনারি প্রবলেম ক্রিয়েট করবে, পোস্টেরিয়র দিকে যদি হয় তাহলে সেটা দেখা যেতে পারে রেকটাল কম্প্রেশন করতে পারে, বা রেকটাল বিভিন্ন প্রবলেম কিন্তু করবে। এখন অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন এটা আমি আগেই বলে আসছি, যদি মায়োমেট্রিয়ামে হয় তাহলে সেটাকে বলতেছে আমরা ইন্টারমুরাল, এটা সব থেকে কমন। তারপর যদি সাব মিউকোজাল হইতে পারে, সাব সেরোজাল হইতে পারে। সাব মিউকোজালটা সব থেকে বেশি ডেঞ্জারাস, এবং ইন্টারমুরালটা সব থেকে বেশি কমন। আর সাবমিউকোজাল যদিও ডেঞ্জারাস বা সব থেকে বেশি কম কিন্তু হয়। আর সার্ভাইকাল এর মধ্যে অ্যান্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে। অ্যান্টেরিয়রটা কি করবে, ইউরিনারি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিবে, ইউরিনারি সিম্পটম করবে। পোস্টেরিয়রটা হচ্ছে ইউরিনারি ডিটেনশন করতে এরা করে, যেহেতু এরা ইউরেথ্রাকে প্রেসার দেয়। আর ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড নামে একটা টার্ম আছে, এটাতে যেটা দেখা হয় যে ট্রু একটা ব্রড লিগামেন্ট, একটা সিউডো। ট্রু মানে হচ্ছে এরা ব্রড লিগামেন্ট থেকে অ্যারাইজ করছে, অর্থাৎ এই যে এটা দিয়ে ব্রড লিগামেন্ট বোঝানো হয়েছে এইখানে। তো এই যে ব্রড লিগামেন্ট থেকে একটা ফাইব্রয়েড অ্যারাইজ করছে, সো এটা হচ্ছে ট্রু ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড। আর অপরদিকে ইউটেরাস থেকে অ্যারাইজ করছে, বাট সেটা পরবর্তীতে ব্রড লিগামেন্ট এক্সটেন্ড হয়ে গেছে, তো সেটা হচ্ছে সিউডো ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড। এবং এটা আমরা কিভাবে বুঝতে পারবো, এটা হচ্ছে আমরা ইউরেটারের রিলেশনটা এখানে আনি, যে যদি ইউরেটারের ল্যাটারালি হয়, ইউরেটারের ল্যাটারালি, এই যে ইউরেটার, তো এটা ল্যাটারালি, তাহলে এটা হচ্ছে ট্রু ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড। আর যদি ইউরেটারের মিডিয়ালি হয় তাহলে হচ্ছে সিউডো ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড। ওকে, এখন সাবমিউকোজাল যে ফাইব্রয়েড, সাবমিউকোজাল মানে কি ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যেটা আছে, এটাকে আবার আমরা ফিগো ক্লাসিফিকেশন নামে একটা ক্লাসিফিকেশন আছে, ফিগো ক্লাসিফিকেশন। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা জেনে রাখি যে সাবমিউকোজাল যে ফাইব্রয়েডটা থাকে, যেটা সবথেকে কম পরিমাণে হওয়ার চান্স থাকে, তো এটাকে আমরা টাইপ 0, টাইপ 1, টাইপ 2 তে ভাগ করতে পারি। এবং টাইপ 0 মানে হচ্ছে এটা টোটাল ইউটেরাইন ক্যাভিটির মধ্যেই আছে, আর টাইপ 1 মানে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটির মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, আর টাইপ 2 মানে হচ্ছে যে ক্যাভিটির মধ্যে 50%-এর কম ক্ষেত্রে থাকে আর কি। সো আমরা ছবিটা দেখলে একটু ভালো বুঝবো। দেখো 0 নাম্বারটা, দেখো 0 নাম্বারটাতে এটা হচ্ছে টাইপ 0। সো টাইপ 0তে আমরা দেখতে পারতেছি যে খুব সুন্দর করে ক্যাভিটির মধ্যে কিন্তু এর অবস্থান করতেছে, এবং এরা সবসময় মোটামুটিভাবে প্যাডাঙ্কুলেটেড হয়। প্যাডাঙ্কুলেটেড কথাটা আমাদের অনেক জায়গায় আসবে, তাই এই কথাটা আমি একটু বলি যে প্যাডাঙ্কুলেটেড মানে হচ্ছে এই যে দেখছো দুই সাইডে দুটো পেডিকালের মতো আছে, সো যেটার মাধ্যমে এটা কানেক্টেড আছে আসলে, যেটাকে আমরা স্টক বলতেছি। তো এটার মাধ্যমে এটা কানেক্টেড থাকে, এগুলো আমরা প্যাডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। এবং এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, এবং পরবর্তীতে 3, টাইপ 3, টাইপ 4 এগুলো বললে আশা করি বুঝতে পারবো। আবার 2
6, 7, 5 মানে 5 এখানে। সো আলটিমেটলি লোকেশন অনুযায়ী আমরা বিভিন্ন টাইপে ভাগ করতেছি। তো এটা কেন ইম্পর্টেন্ট, কারণ টাইপ 0 আর টাইপ 1 এটাকে আমরা হিস্ট্রোস্কোপি দিয়ে, যেহেতু ইউটেন ক্যাভিটির মধ্যে আমরা জানি ইউটেন ক্যাভিটি দেখার জন্য আমরা হিস্ট্রোস্কোপ ইউজ করি, সো হিস্ট্রোস্কোপিক্যালি আমরা এটাকে রিমুভ করতে পারি হিস্ট্রোস্কোপের সহযোগিতা। অপরদিকে টাইপ 2 বা তার থেকে বেশি যদি হয় টাইপ 3, 4, 5, 6, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই ল্যাপ্রোস্কোপিক্যালি রিমুভ করা হয়। সো এই টার্মটা জাস্ট আমরা এখানে একটু আমাদের জন্য মানে টেক অ্যাওয়ে মেসেজ। আর প্রেজেন্টেশন হচ্ছে মোস্ট অফ দ্য কেসে অ্যাসিম্পটোমেটিক থাকে, আমরা বলে আসছিলাম। আর মোস্ট কমন সিমটম হচ্ছে হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। সেকেন্ডারি রিজন হইতে পারে, এটা মেনলি সাবমিউকোজালটাতে হয়, সাবফার্টিলিটিও হওয়া পসিবল। আর প্রেশার সিমটমসের মধ্যে যে বলা ইউরিনারি ইনকন্টিনেন্স, সরি ইউরিনারি বেস ফ্রিকোয়েন্সি, ইউরিনারি রিটেনশন, এগুলো হতে পারে। পেইন, পেলভিক পেইন তেমন একটা কিন্তু হয় না, পেলভিক পেইন কিন্তু তেমন একটা হয় না। এখানে এই পয়েন্টটা এখানে ইম্পর্টেন্ট। পেলভিক পেইন ধরো অনেক বেশি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে একটা মহিলা, এবং তার সাথে মানে যদি ফাইব্রয়েড থাকেও, তাহলে সেটা কি হতে পারে, হতে পারে টর্শন অফ দ্য ফাইব্রয়েড। তো টর্শন হয়ে গেছে, ছিঁড়ে গেছে ফাইব্রয়েডটা, প্যাডাঙ্কুলার ছিল, প্যাডাঙ্কুল থেকে ছুটে আসছে, সো টর্শন হতে পারে। এটা একটা কিন্তু বিষয় হইতে পারে। তারপরে অ্যাডভার্স ইফেক্ট অফ প্রেগনেন্সি, ফাইব্রয়েড কিন্তু প্রেগনেন্সির উপর বেশ কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, অর্থাৎ দেখা যেতে পারে যে এরা প্রি টার্ম লেবার কিন্তু করে ফেলতে পারে, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ মানে IUGR করতে পারে, ইন্টারভেন গ্রোথ রিটার্ডেশন করতে পারে। কারণ যখন ফাইব্রয়েড ইউটেরাস আছে, ইউটেরাস ঠিক করে কন্ট্যাক্ট করতে পারছে না, কন্ট্রাকশনটা অ্যাবনর্মাল হচ্ছে, এবং এই কারণে বাচ্চাটা বের হয়ে আসতেছে, প্রিটার্ম লেবার হচ্ছে এবং গ্রোথ ঠিক হচ্ছে না। তারপরে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা থেকে শুরু করে আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেটা আমরা পড়বো যে আসলে ফাইব্রয়েডের প্রেগনেন্সিতে কী কী এফেক্ট আছে। তবে একটা মহিলা কিন্তু ফাইব্রয়েড নিয়েও তার প্রেগনেন্সিটা কন্টিনিউ কিন্তু করতে পারে, ঠিক আছে, ফাইব্রয়েড সহ বাচ্চাটা মানে সে কন্টিনিউ করতে পারবে। বাট প্রেগনেন্সিতে এই ফাইব্রয়েড যদি থাকে মহিলার, তাহলে রেড ডিজেনারেশন নামে একটা কন্ডিশন আছে, এটা হইতে পারে, যেটা ডেঞ্জারাস একটা কন্ডিশন, যেটাকে আমরা অ্যাসেপ্টিক নেক্রোসিস বলি। এটা মেনলি সেকেন্ড পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে হওয়ার চান্স বেশি, এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিক দিই না। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট যেহেতু অ্যাসেপ্টিক নেক্রোসিস থাকে, এক্ষেত্রে আমরা অ্যানালজেসিক, ব্যথার জন্য অ্যানালজেসিক দিই। মহিলাটার অনেক বেশি পেইন থাকতে পারে, অ্যানালজেসিক দিব, বমি থাকতে পারে, এই ক্ষেত্রে অ্যান্টিমেটিক দিব। সেইভাবে আমি আসলে ট্রিটমেন্ট করবো, কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু দিব না এক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট। এবং আমি মানে টার্মিনেশন অফ প্রেগনেন্সিও করবো না, এই ফাইব্রয়েডটা নিয়ে জেনারেশন নিয়েই সে প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে। এখন কেন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং আসলে হয় ফাইব্রয়েডের কারণে? মনে রাখবো যখন ফাইব্রয়েডটা হয়েছে এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়া বেড়ে যায়, আর সারফেস এরিয়া যদি বেড়ে যায় ব্লিডিং বেশি হবে, এই কথাটা জাস্ট মাথায় রাখো। আর যখন ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যেহেতু একটা টিউমার, ইস্ট্রোজেন যখন বডিতে বেশি বেশি আসে তখন টিউমারটা ভালো গ্রো করবে। তাহলে ইস্ট্রোজেন যেহেতু বেশি, তাই এখানে ইউটেরাসের ভাস্কুলারিটিও বেশি থাকবে, ইস্ট্রোজেন ভাস্কুলারিটিকে বাড়ায়, এবং এটা এই কারণে ব্লিডিং কিন্তু হবে, বেশি ভাস্কুলারিটি মানে বেশি ব্লিডিং হওয়ার চান্স বেশি। আর ইউট্রেন কন্ট্যাক্টিভিটির একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো ইউটেরাসের মধ্যে একটা ফাইব্রয়েড হয়ে বসে আছে, এখন ইউটেরাসটা যখন কন্ট্যাক্ট করবে, অ্যাকচুয়ালি ইউটেরাসের কন্ট্রাকশনে একটা ওয়েভ আছে, মেনলি কর্ণদের রিজনটা, অর্থাৎ যেখানে ফেলোপিয়ান টিউবের সাথে কানেক্টেড থাকে, এই যে রিজনটা, এই কর্ণ রিজনটা থেকে কন্ট্রাকশন ওয়েভটা শুরু হয়, এবং সেটা পরবর্তীতে ইউটেরাসে ছড়াই যায় মায়োমেট্রিয়ামে। তো এই কন্ট্রাকশন ওয়েভটা ঠিকভাবে পরিচালিত হয় না, এটা ইন্টারফেয়ার হয়, এবং এই কারণে অ্যাবনর্মাল কন্ট্রাকশনের কারণে ব্লিডিংটা বেশি হবে। আবার ধরো সাবমিউকোজাল মানে ধরো ভিতরের দিক, অর্থাৎ ক্যাভিটিতে এই যে একটা ফাইব্রয়েড হয়েছে, তো এটার এই ক্যাভিটির মধ্যে আলসারেশন হয়ে ওইখানে কিন্তু ব্লিডিংটা বেশি হইতে পারে। আর সাবমিউকোজাল যে ফাইব্রয়েড এটাই সবথেকে বেশি ব্লিডিং করে। আবার সাবফার্টিলিটি কিভাবে হইতে পারে? সাবফার্টিলিটিতে হইতে পারে কারণ গ্যামেট ঠিকভাবে ট্রান্সপোর্ট হবে না। কেন হবে না? কারণ ফ্লোপিয়ান টিউবের মোটিলিটি ঠিকঠাক থাকবে না, ইম্পেয়ার্ড হবে, ইউটেরাস ঠিকভাবে কন্ট্যাক্ট করতে পারতেছে না, এই কারণে দেখা যায় আলটিমেটলি গ্যামেট যে জায়গায় ট্রান্সপোর্ট হওয়া দরকার সেই জায়গায় ট্রান্সপোর্ট হতে পারতেছে না। আবার ইমপ্লান্টেশন ঠিক জায়গায় হতে পারবে না ফাইব্রয়েডের কারণে, কারণ ইউটেরাইন যে ক্যাভিটি সেটার যে স্ট্রাকচার সেটা ডিস্টর্টেড হয়ে গেছে। তুমি সাবমিউকোজাল একটা ফাইব্রয়েডের কথা চিন্তা করো, ইউটেরাসের ক্যাভিটির মধ্যে একটা মানে ফাইব্রয়েড ঢুকে বসে আছে। আবার ধরো সিমেন্ট, এই যে হচ্ছে ইউটেরাস, তো ইউটেরাসের এখানে মানে সিমেন্টটা ভ্যাজাইনা দিয়ে ঢুকে সেটা যে অ্যাকচুয়ালি সার্ভিক্স হয়ে ইউটেরাসে আসবে সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না, তো সেই সুযোগটা পাবে না। তো এটাকে আমরা বলতেছি যে এই কারণেও সাবফার্টিলিটি এখানে হতে পারে। আর সাবফার্টিলিটি সবথেকে করতে পারে সাবমিউকোজাল ফাইব্রয়েড। আর পেইন নিয়ে আমরা একটু কথা বলি যে ফাইব্রয়েড ইউজুয়ালি পেইনলেস থাকে, বাট যদি পেইনফুল হয় তাহলে সেটা পেলভিক প্রেশারের কারণে হতে পারে। অ্যাকিউট পেইন নিয়ে যদি আসে তাহলে টর্শন হতে পারে অথবা রেড ডিজেনারেশন হতে পারে। তো এই দুইটা পয়েন্ট জাস্ট একটু মাথায় রাখো। আর প্রেশার সিমটমের মধ্যে ইউরিনারি হতে পারে, রেক্টাল হতে পারে। ইউরিনারি সিমটমগুলো মেইনলি সার্ভাইকাল ফাইব্রয়েডগুলো করে, রেক্টালের মধ্যে পোস্টের সার্ভাইকাল ফাইব্রয়েড যেটা এটা করতে পারে। আর কিছু এন্ডোক্রাইন সিমটমসও কিন্তু করতে পারে ফাইব্রয়েড, যেমন ধরো পলিসাইথিমিয়া করতে পারে। এটা কেন করে অত কিছু আমাদের জানার দরকার নেই, জাস্ট জেনে রাখো পলিসাইথিমিয়া কিন্তু করতে পারে। তারপরে হাইপার ক্যালসিমিয়া, তারপর হচ্ছে প্রোল্যাকটিন লেভেল বাড়াই দেওয়া, এগুলো কিন্তু করা পসিবল। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মাথায় রাখতে পারো। এখন সিউডোমেইক টিউমার সিনড্রোম নামে একটা টার্ম আছে, সিউডোমেইক সিনড্রোম। এটা মানে হচ্ছে যে একটা মহিলার প্যাডাঙ্কুলেটেড ফাইব্রয়েড আছে, প্যাডাঙ্কুলেটেড ফাইব্রয়েড মানে একটা স্টক দ্বারা ফাইব্রয়েডটা ঝুলে আছে ইউটারাসের মধ্যে হইতে পারে, ধরলাম ইউটারাস ক্যাভিটির মধ্যে, তাহলে প্যাডাঙ্কুলেটেড একটা ফাইব্রয়েড আছে, সাথে সাথে প্লুরাল যে স্পেস রাইট সাইডে চেস্টে বা বুকে, সেখানে রাইট সাইডে প্লুরাল ইফিউশন আছে এবং অ্যাসাইটিস আছে, পেটে পানি জমছে, পেরিটোনিয়াল যে স্পেস সেখানে। এবং এই কন্ডিশনটাতে আমরা কিন্তু আমরা বলি যে এটাকে আমরা বলি সিউডোমেইক সিনড্রোম। এবং এটা কেন সিউডোমেইক সিনড্রোম? কারণ এরা যেটা করে যে ম্যালিগনেন্ট ওভারিয়ান যে টিউমার, একটা ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার হয়েছে, এটাকে মিমিক করতে পারে, মানে এটার মতো মনে হইতে পারে। এটা অ্যাকচুয়ালি এখানে একটা ফাইব্রয়েড আছে, জাস্ট প্যাডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। তো এই জিনিসটা আমাদের এখানে জানতে হবে। আমরা পরবর্তীতে যখন আমরা পড়তে থাকবো ওভারিয়ান টিউমার, এখানে মেইক সিনড্রোম নামে একটা টার্ম পড়বো, সেটা আমরা তখন পড়বো। আর যদি মায়োমেক্টমি করা হয়, তাহলে কি হচ্ছে? মায়োমেক্টমি মানে হচ্ছে
রিমুভাল অফ দ্য ফাইব্রয়েড, রিমুভাল অফ দ্য ফাইব্রয়েড মানে স্পেয়ারিং দ্য ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসটা ইনট্যাক্ট আছে, ইউটেরাসের সমস্যা নেই, বাট ইউটেরাস রাইখে আমি ফাইব্রয়েডটা কেটে নিয়ে আসতেছি। সব থেকে বেস্ট হচ্ছে কি আমি হিস্টেক্টমি করে ফেলবো। হিস্টেক্টমি মানে হচ্ছে ইউটেরাসটা পুরো কেটে ফেলবো, শেষ, সব কিছু শেষ, সব ঝামেলা শেষ। সো সেটা হতে পারে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি মানে ওপেন হিস্টেক্টমি, যেটা ল্যাপ্রোস্কোপিক হতে পারে, ল্যাপ্রোস্কোপিক হতে পারে। সো এরকম হিস্টেক্টমি বিভিন্ন প্রকারের হতে পারে, বাট আমাদের হচ্ছে হিস্টেক্টমি না করে আমি হচ্ছে মায়োমেক্টমি করি। এখন কথা হচ্ছে মায়োমেক্টমি আমরা কখন করি, মনে রাখবা মায়োমেক্টমির ইন্ডিকেশন হচ্ছে মেইনলি যেটা হচ্ছে একটা মহিলা তার একটা বাচ্চা আছে, সে তার ফ্যামিলি কমপ্লিট না, সে আরেকটা বাচ্চা নিতে চায়, এখন তার ফাইব্রয়েড আছে, সেই ফাইব্রয়েডটা থেকে মুক্তি পাইতে চায়, তখন সে ফার্টাইলিটি তার দরকার, তার বাচ্চা নেওয়া দরকার, স্টিল বাচ্চা নিতে হলে তো ইউটেরাসটা লাগবে, এই জন্য ইউটেরাসটা সে ফেলবে না, বাট সে ফাইব্রয়েডটা ফেলতে চায়, তখন মায়োমেক্টমি করা যেতে পারে। সো এটাই হচ্ছে যে ফার্টিলিটির বিষয়টা মাথায় রাখলে হচ্ছে মায়োমেক্টমি করতে হবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে ফাইব্রয়েডে কিন্তু কখনোই অ্যামেনোরিয়া দেখা যাবে না। সো মানে মেনস্ট্রুয়েশন অফ হয়ে গেছে, এটা কিন্তু ফাইব্রয়েডে হয় না, এই টার্মটা মাথায় রাখো। আচ্ছা, প্রেগনেন্সিতে প্রিটার্ম লেবার হতে পারে, ইন্টারটেন গ্রোথ রিটার্ডেশন হতে পারে, অ্যাপ্রাক্সিয়া প্লাসেন্টা হতে পারে, মেল প্রেজেন্টেশন হতে পারে। এখন মেল প্রেজেন্টেশন কেন হতে পারে, এই যে ধরো ইউটেরাস, তো ইউটেরাসের ধরো লোয়ার সাইডে একটা ফাইব্রয়েড হলো, তখন এখানে যদি ফাইব্রয়েডটা হয়, লক্ষ্য করো যে নর্মালি বাচ্চাটার হেড তো এদিক দিয়ে থাকবে, রাইট, এই ডিরেকশনে হেডটা থাকবে, পরে হেডটা এখানে বের হয়ে আসবে। এখন মানে এখানে তো সার্ভিক্স আছে, এখন যদি এখানে একটা ফাইব্রয়েড হয়, যে এখানে একটা ফাইব্রয়েড আছে, তাহলে এখানে ফাইব্রয়েডটার কারণে এরকম সেফালিক যে প্রেজেন্টেশন ওটা থাকবে না, ফলে ট্রান্সভার্স পজিশনে চলে গেল ফর এক্সাম্পল, তাহলে ট্রান্সভার্স লাইভ হয়ে গেল, যেটাকে মেল প্রেজেন্টেশন বলতেছি। পোস্টপার্টাম হেমোরেজ, তারপরে বাচ্চা জন্মদানের পরেও ইউটেরাসটা তার আগের সাইজে বা শেপে ব্যাক করতে পারতেছে না সহজে। ডিজেনারেশন কথাটা ইম্পর্টেন্ট। দেখো নর্মালি মনে রাখবা যে একটা ফাইব্রয়েড সেটা আসলে কিভাবে গ্রো করে, ধরো আমাদের যে ইউটেরাস থাকে, ইউটেরাসের যে মায়োমেট্রিয়াম থাকে, সেখানে তো মাসেল ফাইবার আছে, তো এই মাসেল ফাইবার থেকে দেখা যায় আস্তে আস্তে এরকম এরকম একটা প্যাটার্ন মানে এইভাবে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এরকম একটা পেঁচানো স্টাইলে, সুতা যেমন পেঁচাইলে যেমন হয় সেরকম একটা হোল্ড একটা অ্যাপারেন্স কিন্তু থাকে। সো এই হোল্ড অ্যাপারেন্স হচ্ছে এটা গ্রো করে বা এদের অ্যাপারেন্সটা থাকে। আমরা যখন কাট সেকশনটা দেখি আমরা বলি এরকম একটা হোল্ড অ্যাপারেন্স থাকে, এই কথাটা লিওমায়োমা বা আমাদের ফাইব্রয়েডিটাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই হোল্ড অ্যাপারেন্সটা কিন্তু থাকে, এবং এদের স্ট্রাকচারে বাহিরের দিকে একটা সিউডো ক্যাপসুল থাকে। কি থাকে? সিউডো ক্যাপসুল। আমরা যখন ওভারিয়ান টিউমার করবো তখন সেখানে ট্রু ক্যাপসুল করবো, বাট এখানে আমরা মনে রাখবো সিউডো একটা ক্যাপসুল থাকে, এবং সিউডো ক্যাপসুলের আনিস দিয়ে লুজ সেলুলার টিস্যু থাকে, এবং মনে রাখবা যে সিউডো ক্যাপসুলের এখান দিয়ে হচ্ছে মেইনলি ভাস্কুলারিটি থাকে। কি বললাম? ভাস্কুলারিটি অনেক বেশি থাকে, ভাস্কুলারিটি বেশি থাকে। বাট মেইনলি যখন টিউমারটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখা যায় যে পেরিফেরি যে রিজনটা, এই জায়গা দিয়ে ভাস্কুলারিটি আছে, কিন্তু মাঝখান দিয়ে মানে টিউমারটার জায়গাটাতে ভাস্কুলারিটি কম থাকে, এবং এই কারণে দেখা যায় মাঝখান দিয়ে মেইনলি ডিজেনারেশন হয়, ডিজেনারেটিভ চেঞ্জ হয়। তো এটা কি বলতেছে আমরা? ডিজেনারেশন। তো মেইনলি ডিজেনারেশন সেন্টার থেকে বিগিন হয়, কারণ এখানে ভাস্কুলারিটি কম, এবং হাইলিন ডিজেনারেশন টার্মটা সব থেকে ইম্পর্টেন্ট, যে হাইলিন ডিজেনারেশন হতে পারে, এটা মোস্ট কমন ডিজেনারেশন, এবং এখানে হোমোজেনাস অ্যাপারেন্স পাওয়া যায়, এবং ভিতরে যে মানে হোল্ড একটা অ্যাপারেন্স হয়েছিল এটা কিন্তু লস্ট হয়ে যাবে হাইলিন ডিজেনারেশনে। হাইলিন ডিজেনারেশন থেকে পরবর্তীতে দেখা গেল যে ডিজেনারেশন হয়ে মাঝখানে একটা সিস্টিক ক্যাভিটি তৈরি হয়ে সেখানে সিস্ট মতো ফর্মেশন হয়েছে, এটাকে বলি আমরা সিস্টিক ডিজেনারেশন। যদি এখানে ফ্যাট জমে তাহলে সেটাকে বলি আমরা ফ্যাটি ডিজেনারেশন। সেরকম বিভিন্ন ডিজেনারেশন কিন্তু আমরা ইনকাউন্টার করতে পারি। আর তারপরে আরও যেটা হতে পারে যে ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে আলটিমেটলি। সো সেটাকে আমরা বলি ক্যালকারিয়াস ডিজেনারেশন। এটা হচ্ছে মেনলি সাবসেরোজাল যে ফাইব্রয়েডটা থাকে, সাবসেরোজাল ফাইব্রয়েড মানে তো বুঝছো যে ফাইব্রয়েডটা আলটিমেটলি মানে বাহিরের দিকে। সো এই ফাইব্রয়েডটাতে হচ্ছে মানে হইতে পারে, এবং এক্ষেত্রে এটা পেরিফেরি থেকে বিগিন করে, এটা একটু এক্সেপশনাল যে পেরিফেরি থেকে এটা বিগিন করবে, এবং এখানে পপকর্ন ক্যালসিফিকেশন, ওম স্টোন অ্যাপারেন্স এক্সরেতে আমরা পাবো। এই টার্মগুলো জাস্ট মনে রাখো, এই টার্মগুলো মনে রাখলে তোমাদের ক্যালকারাস ক্যালসিফিকেশন বা ক্যালকারাস ডিজেনারেশনের কথা মাথায় আসবে। আর ক্যান্সারের কি ডেভেলপ করতে পারে মানে আমাদের, বা সার্কোমাটাস ডিজেনারেশন হতে পারে, সার্কোমাতে মানে লিওমা সার্কোমাতে কনভার্ট হতে পারে 0.5%-এর থেকেও কিন্তু কম কেসে এটা হয়। তো ধরো একটা মহিলা যার পেরিমেনোপজাল বা পোস্ট মেনোপজাল, যার মেনোপজ হয়ে গেছে, এখন সেই টাইমে তার ইউটেরাসটা তার গ্রো মানে তার ফাইব্রয়েড যেটা আছে তার আগেই হয়েছে, তো ফাইব্রয়েডটা আর গ্রো করার কথা না, কারণ তার ইস্ট্রোজেন কিন্তু এখন কমে গেছে, কারণ মেনোপজের পর ইস্ট্রোজেন কমে যায়, এখন তার ফাইব্রয়েডটা তার গ্রো করার কথা না, কিন্তু দেখা গেলো হুট করে ফাইব্রয়েডের সাইজ বেড়ে গেছে, এবং এটা পেইনফুল হয়ে গেছে। নর্মালি পেইনলেস হয়, বাট এটা পেইনফুল হয়েছে। তো তখন আমাদের মাথায় সাসপিশন জাগিতে পারে এটা ক্যান্সার হতে পারে, মানে লিওমা সার্কোমাতে হয়তো বা রূপ নিছে। তো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যদি আমরা করি, ওখান থেকে স্যাম্পল দিয়ে আমরা দেখবো এটা একটু সফট বা লুজ সিরো ক্যাপসুল, এবং 10 মাইটোসিস পার হাই পাওয়ার ফিল্ড, এটার থেকে বেশি যদি পাই তাহলে সেটা কিন্তু আমরা বলতে পারি যে আচ্ছা ওকে দ্যাটস ফাইন, এটা হয়তো বা লিওমা সার্কোমার দিকে যাচ্ছে। আর যদি 5 মাইটোসিস পার হাই পাওয়ার ফিল্ড মাইক্রোস্কোপে যদি আমরা দেখি, তাহলে এটা থেকে যদি কম হয় তাহলে সেটা বিনাইন ফাইব্রয়েড, সেটা ম্যালিগনেন্ট না। যদি 5 থেকে 10-এর মধ্যে মাইটোসিস হয় তাহলে সেটা বিনাইন ম্যালিগনেন্ট, আমি বুঝতেছি না আসলে কোনটা হবে। রেড ডিজেনারেশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ফাইব্রয়েড ইউটেরাসে রেড ডিজেনারেশন হতে পারে, ঠিক আছে। এটা মেইনলি প্রেগনেন্সিতে হয়, প্রেগনেন্সির সেকেন্ড হাফে হয়, এবং এখানে মেইন ঘটনা যেটা হয় যে ফাইব্রয়েডকে সাপ্লাই দেওয়া যে ব্লাড ভেসেলগুলো, সেগুলোতে থ্রম্বোসিস হয়, অর্থাৎ ব্লাড ভেসেল এর মধ্যে আটকায় মানে এর মধ্যে থ্রম্বোসিস হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন ঠিক করে হচ্ছে না, নেক্রোসিস হবে। তবে এখানে অ্যাসেপ্টিক নেক্রোসিস হয়, কোনো ব্যাকটেরিয়াল বা কোনো মানে অর্গানিজম এখানে থাকে না, পাশাপাশি পেরিটোনিয়াল কিছু ইরিটেশন থাকে, এবং এইখানে মহিলাটা মেইনলি অ্যাবডোমেনে পেইন নিয়ে আসে, নসিয়া ভমিটিং থাকতে পারে, এবং আমরা যদি ইনভেস্টিগেশন করে দেখি ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে, ইএসআর বেশি থাকবে, আমি মনে করতে পারি কোনো ইনফেকশন হয়তো বা হয়েছে ব্যাকটেরিয়াল, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইনফেকশন হয়নি, এটা আমাদের মানে মেক শিওর করতে হবে। এক্ষেত্রে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টই দিব, এবং সেক্ষেত্রে অ্যানালজেসিক, ব্যথার ওষুধ, অ্যান্টিমেটিক বমির জন্য আইভি ফ্লুইড দিতে পারি যদি দরকার হয়। আর অ্যান্টিবায়োটিক্স দিব না, টার্মিনেশন অফ প্রেগনেন্সি করবো না, মহিলাটা প্রেগনেন্সি কন্টিনিউ করবো, আর মায়োমেক্টমি কিন্তু করবো না। সো মায়োমেক্টমি করবো না, এই কথাটা কিন্তু
খুব ইম্পর্টেন্ট। মায়োমেক্টমি করলে অবস্থা আরও খারাপ হবে। রেড ডিজেনারেশন কেন রেড বলা হয়? কারণ হচ্ছে এই যে থ্রম্বোস ব্লাড ভেসেল, এটা থেকে দেখা যায় যে ব্লাড পিগমেন্ট বাহিরে মানে ব্লাড পিগমেন্টটা বের হয়ে আসতে পারে, এবং ব্লাড পিগমেন্ট বের হয়ে এসে ফাইব্রয়েডে ছড়াই যেতে পারে, এবং সেটা ফাইব্রয়েডে ছড়াই যায় একটা ফাইব্রয়েডে স্যালমন পিঙ্ক ফাইব্রয়েড দেয়। অর্থাৎ আমি যখন ফাইব্রয়েডটা কাটলাম, কাটার পরে আমি অ্যাপারেন্স দেখবো এখানে একটা মানে মানে র মিট বলি আমরা, যে কাঁচা মাংসর মতো একটা অ্যাপারেন্স, যেখানে লাল লাল বা স্যালমন পিঙ্ক ফাইব্রয়েড আমরা বলি, এবং এখানে একটা মাছের মতো গন্ধ থাকে, ফিশি অর্ডার থাকে এই রেড ডিজেনারেশনে। এই কথাগুলোই জাস্ট রেড ডিজেনারেশন থেকে জানলে হচ্ছে। এখন ইনভেস্টিগেশন কি, কিসের জন্য? ফাইব্রয়েড ইউটারাসের জন্য। মনে রাখবা যে ফাইব্রয়েড ইউটারাসে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে টিভিএস, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি ফর শিওর, বাট সেটা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনো, মানে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি আর কি। আর সাবমিউকাস ফাইব্রয়েডে আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এটা বেশি সুপিরিয়র, এটা করা যেতে পারে। তারপরে হিস্ট্রোস্কোপি করা যেতে পারে, যেহেতু এটা ইউটেরিন ক্যাভিটিতে থাকে। হিস্ট্রোস্কোপি মানে আমরা ক্যাভিটিটা দেখতে করি, এমআরআই করার কিন্তু দরকার নাই। ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা মেনলি অ্যাসিম্পটোমেটিক কেসে জাস্ট অবজার্ভ করবো, এবং আমরা বলি যে যদি ইউটারাসটার সাইজ 12 উইক যে সাইজ, মানে আমরা যখন ইউটারাসের সাইজ বলবো, টিউমারের কারণে ইউটারাসটা ইনলার্জ হয়েছে, বাট সেই টিউমারটার সাইজটা আমরা যখন বর্ণনা করবো, আমরা মানে ইউটারাসের প্রেগনেন্সি এর টাইম ইউটারাসটা যেমন বড় হয়, সো উইক হিসাবে আমরা করি, অর্থাৎ উইক হিসেবে করবো যে 12 উইক সাইজ বড় ইউটারাসটা। এভাবে কেন এভাবে করি? কারণ যেহেতু ইউটারাস, বাট যদি ওভারি হতো, ওভারিতে কিন্তু আমরা এভাবে উইক দিয়ে হিসাব করতাম না, তখন আমরা মাপতাম যে আসলে কতটুকু সাইজ। ওকে, তো 12 উইক সাইজের থেকে ইউজুয়ালি যদি কম হয় আর অ্যাসিম্পটোমেটিক হয়, তাহলে আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট অবজার্ভ করবো যেটাতে প্রবলেম হচ্ছে কিনা, সিমটম অ্যাপিয়ার করতেছে কিনা, সাইজে বড় হচ্ছে কিনা, সো এই জিনিসটা জাস্ট। বাট দুইটা স্পেশাল কেস আছে, একটা হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড হইল অর্থাৎ ক্যাভিটির মধ্যে, পাশাপাশি মহিলাটার ইনফার্টিলিটি প্রবলেম আছে, এখন আমার তাকে ফার্টিলিটি বানাইতে হবে, সো এই জন্য আমরা তাকে মায়োমেক্টমি করবো, অর্থাৎ মানে ফাইব্রয়েডটা রিমুভ করবো, ইউটারাসটা রাখবো। সেক্ষেত্রে যদি টাইপ 0 হয়, অর্থাৎ প্যারানকুলেটের একটা ফাইব্রয়েডের কথা আমরা বলছিলাম যেটা ক্যাভিটির মধ্যে আছে, বা টাইপ 1 যদি হয়, এটাও ক্যাভিটির মধ্যে মোটামুটি আছে, তাহলে সেক্ষেত্রে হিস্ট্রোস্কোপি দিয়ে আমি মায়োমেক্টমি করবো। আর টাইপ 2 যদি হয় বা তার থেকে বেশি হয়, তাহলে হচ্ছে ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি করে ফেলবো। আর যদি কর্নুয়াল বলতে কি বুঝাইছে, ধরো এটা হচ্ছে ফর এক্সাম্পল মানে একটা ইউটারাস, তো ইউটারাসের এখান দিয়ে আমরা জানি ফেলোপিয়ান টিউব যুক্ত হয়, তো কর্নুয়া, তো কর্নু এই যে কর্নু জায়গাগুলো আছে, এখান দিয়ে ধরো কোনো ফাইব্রয়েড আছে, ফলে আলটিমেটলি কিন্তু ফার্টিলাইজেশন ইমপ্লান্টেশনের প্রসেসগুলো হ্যাম্পার্ড হবে, ইনফার্টিলিটির প্রবলেমটা হবে, এবং সেক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি করি। সো ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি কিন্তু আমরা এটার ক্ষেত্রে করি। সো এই দুই ক্ষেত্রে আমরা অপারেটিভ দিকে যাচ্ছি, বাট তারপরে কিন্তু আমি জাস্ট অবজারভেশন করছি অ্যাসিম্পটোমেটিক কেসগুলোতে। আর জেনারেলি একটা কমন রুল মনে রাখবো, যদি সাবমিউকাস ফাইব্রয়েড হয় এবং সিমটোমেটিক ফাইব্রয়েড হয়, তাহলে আমরা সার্জারিতে যাই, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। যদি ইন্টারমিউরাল ফাইব্রয়েড হয়, সাব সেরোজাল হয়, তাহলে আমরা, এবং সিমটোমেটিকও আছে সাথে, তাহলে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব। তো মেডিকেল ম্যানেজমেন্ট কি দেবো সেটা আমি একটু পরে কথা বলবো, যে ওষুধ দিব বিভিন্ন কিছু। আর এক্সেপশন হচ্ছে যদি কর্নুয়াল ইন্টারমোরাল ফাইব্রয়েড থাকে, ইনফার্টিলিটি থাকে, তাহলে আমাদের যদিও অ্যাসিম্পটোমেটিক, বাট আমার সার্জারিতে যাইতে হবে। আচ্ছা, তো সিমটোমেটিক ফাইব্রয়েড, ধর একটা মহিলা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এগুলো নিয়ে আসছে, আমি তার ইউএসজি করলাম, ইউএসজি করে দেখলাম যে অ্যাকচুয়ালি কী টাইপের ফাইব্রয়েড। তো যদি সাবমিউকাস হয়, তাহলে আমি এই যে মায়োমেক্টমিতে চলে যাবো, সাবমিউকাস যদি হয়। ওকে, দ্যাটস ফাইন। আর যদি ইন্টারমুরাল হয়, ইন্টারমুরাল যদি ফাইব্রয়েড হয় বা সাবসেরোজাল ফাইব্রয়েড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব। তো এক্ষেত্রে বিভিন্ন ট্রিটমেন্টের অপশন আছে, যে ফার্স্ট লাইন ড্রাগ দিতে পারি, সেকেন্ড লাইন ড্রাগ দিতে পারি। তো ফার্স্ট লাইন ড্রাগের আমার মেইন যে উদ্দেশ্য, সেটা আমার ফাইব্রয়েডের সাইজ আমি ছোটো করতে পারবো না, জাস্ট ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য আমি প্রথমে কিছু ড্রাগ দিচ্ছি, ব্লাড লসকে প্রিভেন্ট করবো, সাইজটা ফাইব্রয়েডের যা আছে তাই থাকবে। তো এক্ষেত্রে আমরা ট্রানএক্সামিক অ্যাসিড, তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর, মেফানিমিক অ্যাসিড দিতে পারি। এগুলো নন হরমোনাল, বাট হরমোনাল কিছু আছে, যেমন ওসিপি দিতে পারি, প্রোজেস্ট্রন দিতে পারি। প্রোজেস্ট্রনের মধ্যে হচ্ছে মিরেনা, ওরালি দিতে পারি, অথবা মিরেনা যেটা হচ্ছে মানে ইন্টিটিউরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আকারে আমরা প্রোজেস্ট্রন দিই, লেভোনরজেস্ট্রল কন্টেইনিং আর কি একটা আইইউসিডি। তো এই জিনিসটা হচ্ছে আমরা দিতে পারি, এগুলো হরমোনাল। এখন ওসিপি বলি, তারপরে প্রোজেস্ট্রন বলি, এগুলো ব্লিডিং কন্ট্রোল করতে আমরা জানি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, সেটা আমরা কিন্তু জানি যে সাইকেলটাকে রেগুলারাইজ করতে এদের রোল আছে, ওসিপির স্পেশালি। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের লাস্ট ভিডিওগুলো, এই লাস্ট ভিডিওগুলো কিন্তু তোমার দেখে আসতে হবে, কারণ এটা হচ্ছে 18 নম্বর ভিডিও, এর আগে 17টা ভিডিও আছে। তো সেই 17টা ভিডিওতে তুমি আমার ভিডিওগুলো সবসময় বলি যে স্টেপ ওয়াইজ দেখবা। তো স্টেপ ওয়াইজ দেখলে তোমার কনসেপশন মানে ক্লিয়ার থাকবে, কারণ প্রত্যেকটা ভিডিওর কনসেপশন একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে আমরা যে কাজটা করবো, যে আমরা ব্লাড লসকে তো কমাবো, ফাইব্রয়েডের সাইজও কমাবো। এখন একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ইস্ট্রোজেন বেশি থাকলে ফাইব্রয়েডের সাইজ বেশি হবে, বা ফাইব্রয়েড সাইজটা বাড়বে তখনই যখন ইস্ট্রোজেন বেশি হবে, কারণ এটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, বা প্রোজেস্টেরনের কিছুটা ডিপেন্ডেন্সি আছে। তাইলে আমরা যে কাজটা করবো, আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরনকে কমানোর ট্রাই করবো। তো সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগ দিব। তো ইস্ট্রোজেনকে কমানোর জন্য আমরা জানি যে হাইপার ইস্ট্রোজেনিক যে কন্ডিশনগুলো আছে, সেগুলোর জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করি। এগুলো আমরা হরমোনস অফ গাইনি যে ভিডিও আছে, 2টা ভিডিও ছিল, ওই 2টা ভিডিওতে আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করছি, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট অথবা অ্যান্টাগনিস্ট, দুইটাই দিতে পারি। মেইনলি অ্যান্টাগনিস্ট যেটা এটার মতো কাজ করে, অ্যাগনিস্টের যে কন্টিনিউয়াসটা আছে এটা অর্থাৎ এগুলো ইস্ট্রোজেন এর অ্যামাউন্ট কমাই দেয়, ইস্ট্রোজেন কমাইতে হেল্প করে। সো দেখো, অ্যাগনিস্টের মধ্যে যেটা কন্টিনিউয়াস, ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াস আর হচ্ছে অ্যান্টাগনিস্ট। আর তারপরে লেট্রোজল আর ড্যানাজলও দিতে পারি, জেস্ট্রিনল দিতে পারি। ড্যানাজলের ক্ষেত্রে এটা হিরসুটিজম করে, এটা আমি বারবার বলে আসতেছি। সো এটা একটা সাইড ইফেক্ট ড্যানাজলের, ঠিক আছে, এটা বলে দিতে পারি। এর মধ্যে ফার্স্ট যেটা এফডিএ অ্যাপ্রুভড আর কি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট আর অ্যাগনিস্ট কন্টিনিউয়াস। আর প্রোজেস্ট্রন কমাইতে পারে হচ্ছে মিফিপ্রিস্টন আর উলিপ্রিস্টাল, এই ড্রাগগুলো নিয়ে আমি আগে কথা বলছি। এখন ইন্টারভেনশন কি, যে দেখো আমরা বেশ কিছু প্রসিজার মেনটেন করতে পারি, যেমন ধরো ইউট্রাইন আর্টারি ইম্বোলাইজেশন।
যেটা হচ্ছে আমরা ফিমোরাল আর্টারির থ্রুতে করি। তো এই ক্ষেত্রে আমরা যে ঘটনাটা ঘটাই যে পলিভিনাইল অ্যালকোহল বা জেল ফর্ম এগুলো ইউজ করি। অর্থাৎ আমি যদি একটু দেখাই যে দেখো এখানে আমরা কি করি, আমরা কন্ট্রাল্যাটারাল অর্থাৎ এই সাইডে ধরো আমরা কি করলাম, আমরা হচ্ছে পলিভিনাইল অ্যালকোহলের কথা বললাম। সো এগুলো দিয়ে আমি কি করি, ইমবোলাইজ মানে আর্টারির মধ্যে আমরা একটা ধরো ইমবোলাইজেশন করে দিলাম, ফলে আর ব্লাড সাপ্লাই ঠিকঠাক হবে না। সো ব্লাড সাপ্লাই যদি ঠিকঠাক না হয়, ব্লাড সাপ্লাই পাবে না, তাহলে ব্লাড সাপ্লাই যদি না পায়, তাহলে ব্লাড সাপ্লাই না পেলে কি হবে, গ্রো করতে পারবে না। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই প্রসেসটা মেনটেন করা যেতে পারে কন্ট্রাল্যাটারাল সাইডে ফিমোরাল আর্টারিতে। এখানে আমরা পলিভিনাইল অ্যালকোহল জেল ফর্ম এগুলো ইউজ করতে পারি। কন্ট্রাইন্ডিকেশন কি, অ্যাবসলিউট কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। যারা কনসিভ করতে চায়, বাচ্চা নিতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই প্রসেসটা করবো না, ইন্টারনাল ইমবোলাইজেশন করবো না। যাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটা করা যাবে না। ম্যালিগন্যান্ট ফাইব্রয়েড যদি হয় তাদের ক্ষেত্রে করা যাবে না। আর পোস্ট মেনোপজাল ওমানদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এটা এই অপশনের দিকে যাবো না, কারণ পোস্ট মেনোপজাল যদি হয় তাহলে তার ক্ষেত্রে আমি কিন্তু হিস্টেক্টমি করে দিতে পারি, টোটাল ইউটারাসটা কেটে নিয়ে আসতে পারি। আর হাই ইন্টেন্সিটি ফোকাসড আলট্রাসোনোগ্রাফিক থ্রুতে করা যেতে পারে, ম্যাগনেটিক রেজোনেন্স গাইডেড ফোকাসড আলট্রাসাউন্ড করা যেতে পারে। যখন এমআরআই ইউজ করা হয় তখন আসলে এই স্পেশাল নামটা দেওয়া হয়, মানে হিফুর স্পেশাল নাম হচ্ছে এটা, যখন এমআরআই দিয়ে করা হচ্ছে এটা। তো এখানে মেইনলি যে ঘটনা করা হয়, হাই ইন্টেন্সিটি ইউএসজি ওয়েভ যখন দেওয়া হচ্ছে, এটা কোয়াগুলেটিভ নেক্রোসিস করে দেয় ফাইব্রয়েড ইউটেরাসে। যেমন ধরো এই ছবিটা লক্ষ্য করো যে এখান দিয়ে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে হাই ইন্টেন্সিটি ওয়েভ দেওয়া হচ্ছে। তো এখানে উঠে দেওয়ার কারণে এখানে যে টিউমারটা ছিল সেটা কিন্তু কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়ে যাবে। আচ্ছা, সার্জিক্যালের মধ্যে ফ্যামিলি যদি কমপ্লিট থাকে তাহলে আমরা হিস্টেক্টমি করে ফেলবো, টোটাল ইউটারাস রিমুভ করে ফেলবো। এটা আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, যেটা তারপর হচ্ছে আমরা ল্যাপ্রোস্কোপিক হিস্টেক্টমি করতে পারি, অনেক প্রসিজার আছে যেটা আমরা হিস্টেক্টমি আলাদা একটা ভিডিও উঠাতে বলবো। আর ফ্যামিলি যদি কমপ্লিট না থাকে মায়োমেক্টমি করবো। ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন আসো যে যদি পেলভিক প্রেশার সিমটমস থাকে, যেটা মেইনলি ইন্টারমোরাল বা সাবসেরোজাল হবে। অর্থাৎ ধরো এই যে একটা ইউটারাস, তো এটার মধ্যে ক্যাভিটি আছে এবং ক্যাভিটির মধ্যে একটা ফাইব্রয়েড আছে, এটা তো কোনো প্রেশার সিমটম করবে না। মেইনলি যেটা ইন্টারমোরাল আছে অথবা বাহির দিকে আছে, এটা হচ্ছে মেইনলি প্রেশার সিমটমগুলো করবে। তো মেইনলি যখন ফাইব্রয়েডটা লার্জ সাইজের হয়ে যায় সেটা হতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি বলেছি, ফাইব্রয়েডগুলো কিন্তু মানে অনেকগুলো ফাইব্রয়েড থাকতে পারে একই সাথে, মানে একটা যে থাকবে এমন কিন্তু না ইউটারাসের মধ্যে। হ্যাঁ, আর ফাইব্রয়েড হচ্ছে যেগুলো ফাইব্রয়েড সাইজ কমায় সেই ড্রাগগুলো আমরা এখানে নিতে পারি। একটা হচ্ছে যেহেতু ফাইব্রয়েড সাইজ অনেক বড় হয়ে যায়, কন্টিনিউয়াস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, তারপরে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট, এগুলো আমি এখানে ইউজ করতে পারি। আর যদি ইনফার্টিলিটির কমপ্লেইন থাকে তাহলে মায়োমেক্টমি অপশনটা এখানে আসবে। ওকে, মায়োমেক্টমি অ্যাকচুয়ালি ফাইব্রয়েড আমরা কাটতেছি ইউটারাসকে রেখে, মেইনলি ইনফার্টিলিটি এবং যাদের ফ্যামিলি কমপ্লিট না তাদের ক্ষেত্রে। আর প্রি মায়োমেক্টমি আমাদের বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হয়, কারণ দেখো যখন ইস্ট্রোজেন বেশি তখনই কিন্তু ফাইব্রয়েডটা গ্রো করতেছে একটা রিপ্রোডাক্টিভ এজে ফিমেলে, তাহলে সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল বায়োপসি কিন্তু আমাদের একটু করা উচিত। কারণ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে কিনা এটা আমাদের দেখতে হবে। আমরা যখন ইস্ট্রোজেন বেশি থাকে এটা কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা এক্সক্লুড করতে হবে, কারণ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা পরবর্তীতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার করতে পারে। সো এই জন্য আমাদের এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং একটা মহিলা, তাকে আমি বললাম ইনফার্টাইল, কিন্তু এমন হতে পারে যে মহিলাটা ইনফার্টাইল না, তার যে মেল পার্টনার আছে, এই পার্টনারের সিমেনের ঝামেলা আছে। সো তার সিমেন অ্যানালাইসিস করে দেখতে হবে অ্যাকচুয়ালি ইনফার্টিলিটি তার আছে কিনা। সো ওইটা মেল ফ্যাক্টরটা মেইন দায়ী কিনা, সো ওইটাকে আমার রুল আউট করতে হবে। আর সার্জারি টাইমে কিন্তু প্রচুর ব্লাড লস হওয়ার চান্স থাকে ফাইব্রয়েড ইউটারাসে, এই জন্য অবশ্যই কয়েক ব্যাগ রক্ত রেডি রাখতে হবে। পাশাপাশি হিমোগ্লোবিন আগে করে দেখতে হবে যে হিমোগ্লোবিন কত। প্রি ওভুলেটরি ফেজে সার্জারি করাটা ভালো, এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন দিয়ে আমি হচ্ছে কি সাইজটা আগে ছোট করে রাখতে পারি ফাইব্রয়েডটা। আচ্ছা, আর সার্জারির টাইমে যেটা মাথায় রাখতে হবে যে আমি অ্যানেস্থেসিয়া তো দিব, হাইপোটেনসিভ অ্যানেস্থেসিয়া দিব, লোকাল ভেজোপ্রেসিন ইনজেকশন দেওয়া যেতে পারে, এবং ক্লাম্পস ইউজ আমরা করি। অর্থাৎ এই যে বনিস মায়োমেক্টমি ক্লাম্প, এটা লক্ষ্য করো, এটাকে আমরা বলি বনিস মায়োমেক্টমি ক্লাম্প। এবং এটা ইউজ করে আমরা যে কাজটা করি, আমাদের যে ওইখানে আর্টারিগুলো আছে, যেমন হচ্ছে বাইল্যাটারাল ইউটেরাইন আর্টারি, এই ইউটেরাইন আর্টারিগুলোকে আমরা ক্লাম্প করে রাখি, এটা দিয়ে আটকে রাখি যাতে সার্কুলেশনটা অফ থাকে। এবং রাউন্ড লিগামেন্টটাকেও আমরা এটার মধ্যে কিন্তু ইনক্লুড করবো। তো রাউন্ড লিগামেন্টটাকেও আমরা সাথে ক্লাম্প করে রাখতেছি দুইটা ইউটেরাইন আর্টারির সাথে, কারণ শুধু ইউটেরাইন আর্টারি করলে সেটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। রাউন্ড লিগামেন্টের সাথে আমরা করবো যাতে ব্লাড লসটা কম হয়। আর এটা সিস্টেম হচ্ছে 20 মিনিট ধরে ক্লাম্প করে পরে 10 মিনিট রিলিজ করা, এভাবে আসলে করা যেতে পারে। আর মানে স্পঞ্জ হোল্ডিং ফোর্সের যেটা, এটা দিয়ে হচ্ছে ওভারেন আর্টারিটাকে আমি সাথে ক্লাম্প করে রাখবো। সো ক্লাম্প কি করতেছি এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে পারো। এইটাকে আমরা বলি মায়োমা স্ক্রু। এই মায়োমা স্ক্রু দিয়ে মায়োমা বা টিউমারটা আমরা ধরে রাখি, হোল্ড করে রাখি। আচ্ছা, এখন ধরো সার্জারি হয়ে গেল, অপারেশন হয়ে গেল, তারপরে 5 থেকে 10% ক্ষেত্রে দেখা যেতে পারে যে পার্সনটার আবার রিকারেন্ট হবে টিউমারটা, কারণ পার্সনটার ইউটেরাসটা দেখা গেছে আবার নতুন করে, মানে যে কারণে আসলে টিউমারটা হচ্ছে সেই কারণটাকে তো আমি রিজলভ করতে পারি না, জাস্ট টিউমারটা রিমুভ করে দিছি, ফলে আবার 5 থেকে 10% ক্ষেত্রে রিকার করতে পারে। আর সার্জারি আমি করে ফেললাম, বাট স্টিল আবার ম্যানোরিজিয়া হচ্ছে, এমনিতেই ম্যানোরিজিয়া হচ্ছে, এটা হতে পারে 10 থেকে 15% ক্ষেত্রে। সো এটা খুবই প্রবলেমেটিক একটা বিষয়। একটা মহিলা তার সার্জারি হলো, এখন সে আবার কমপ্লেন আসছে তার ম্যানোরিজিয়া হচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে পারভেজনালি। সো এটা কিন্তু অবশ্যই একটা। এখন কথা হচ্ছে ইউটেরাস কি কন্ডিশনে ইনলার্জ হতে পারে, এই জিনিসটা আমরা এখানে একটু জানবো। তো প্রেগনেন্সি টাইমে তো ইনলার্জ হবে, তারপরে যদি মানে কোনো কনসেপশনের প্রোডাক্ট এটা থেকে যায়, যেমন যদি ইনকমপ্লিট অ্যাবর্শন হয়, প্লাসেন্টাল পলিপ বা ইনভলিউশন ঠিকভাবে ইউটেরাসের হচ্ছে না, ওই টাইমে কিন্তু ইউটেরাইন ইনলার্জমেন্ট থাকতে পারে। তারপরে হেমাটোমেট্রা, বায়োমেট্রা, হাইড্রোমেট্রা, অর্থাৎ ইউটেরাইন যে ক্যাভিটি সেটার মধ্যে যদি ব্লাড জমে, পাস জমে, অথবা পানি ক্লিয়ার সেরাস ফ্লুইড জমে, এই কন্ডিশনগুলো হতে পারে। যেমন হেমাটোমেট্রা হচ্ছে ইমপারফেক্ট হাইমেন, সার্ভাইকাল স্টেনোসিস, এগুলোতে হতে পারে, এগুলো আমরা করে আসছি। তারপরে বায়োমেট্রা হতে পারে পোস্ট মেনোপজাল এল্ডারলি ওমেনদের যাদের ম্যালিগনেন্সি আছে, ক্যান্সার আছে। আর হাইড্রোমেট্রা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিজ বা রেডিয়েশনের পরে এগুলো হতে পারে। আর তারপরে মায়োমেট্রিয়াম যদি
হাইপারট্রফি হয়, অ্যাডিনোমায়োসিস, এই সকল কন্ডিশনে ইউটেরাস বড় হয়। আর সিস্টিক কজেসের মধ্যে মুলারিয়ান সিস্ট, অর্থাৎ মুলারিয়ান ডাক থেকে যে র্যামনেন্টগুলো থাকে সেগুলো থেকে এই সিস্ট অ্যাপিয়ার করতে পারে। তারপরে এন্ডোমেট্রিয়াল পোলিপ থেকে এটা হইতে পারে, লিওমায়ামার কারণে বড় হইতে পারে। আর ম্যালিগনেন্টের মধ্যে কার্সিনোমা, যেমন পোস্ট মেনোপজাল ব্লিডিং এর ক্ষেত্রে যেমন অ্যানোমেটাল কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমা, এগুলোতে বড় হতে পারে। সার্কোমার মধ্যে মায়োমেট্রিয়াম থেকে অ্যারেস্ট করতে পারে, এটা ভেরি অ্যাগ্রেসিভ হতে পারে। আর কোরিও কার্সিনোমা, যেটা ট্রোফোব্লাস্টিক ম্যালিগনেন্সি আমরা বলি, যেটা প্রেগনেন্সি পরে বা মোলার প্রেগনেন্সি পরে এরকম হতে পারে। আর মিক্সড মেজোডার্মাল টিউমার, যেটা এপিথেলিয়াল মেজেনকাইমাল দুই ধরনের এলিমেন্ট কন্টেন্ট করে, এগুলো সবই ম্যালিগনেন্ট টিউমার, যেটা ইউটেরাসকে ইনলার্জ করতে পারে আসলে। তারপরে মেটাস্টেটিক টিউমার, যেমন ব্রেস্ট থেকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে, মেলানোমা থেকে, এগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে টিউমারটা ইউটেরাসে আসতে পারে এবং সেটা ইউটেরাসকে বড় করে দিতে পারে। ওকে, এখন আসলে যে ইউটেরাইন ফাইব্রয়েড, যেটা এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, এটাকে আমরা ফাইব্রয়েড মায়োমা, ফাইব্রোমায়োমা বলি, যেহেতু ফাইব্রাস টিস্যু থাকে এবং এখানে হোলস অফ স্মুথ মাসেল থাকে এবং কিছুটা ফাইব্রাস টিস্যু থাকে এবং একটা সিউডো ক্যাপসুল থাকে। ইনসিডেন্ট হচ্ছে যে মানে রিপ্রোডাক্টিভ এজের 20% ওমানদের ক্ষেত্রে ফাইব্রয়েডটা হওয়ার চান্স থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকবে। আর নালিপারাস ওমান এর থাকে মেইনলি, এবং মেনোপজের পরে কিন্তু নতুন করে আর হবে না। আচ্ছা, এবং মাল্টিপল ফাইব্রয়েডস, ঠিক আছে, মাল্টিপল ফাইব্রয়েডস কিন্তু হইতে পারে এবং দেখা যায় 5 থেকে 30টা নাম্বারেরও হইতে পারে। এরা অনেক স্লোলি গ্রো করে, এই কথাটা কিন্তু আমার বলা হয়নি, বাট এটা মাথায় রাখতে হবে যে গ্রো করতে অনেক টাইম লাগে, 3 থেকে 8 বছর। বাট ধরো হুট করে অনেক র্যাপিডলি গ্রো করতেছে, পোস্ট মেনোপজাল একটা ওমান, তার ক্ষেত্রে আমি ম্যালিগনেন্সি বা লিওমা সার্কোমা বা ম্যালিগনেন্ট ফাইব্রয়েড সাসপেক্ট করতে পারি, মানে তখন ফাইব্রয়েড ইউটেরাসে ম্যালিগনেন্সির দিকে চলে গেছে। আচ্ছা, অন্ডারিং বা প্যারাসিটিক ফাইব্রয়েড একটা টার্ম আছে, যখন ফাইব্রয়েডটা ডিটাচ হয়ে মানে অ্যাডজাসেন্ট স্ট্রাকচার থেকে ব্লাড সাপ্লাই পায়, যেমন ওমেন্টাম বা মেসেন্ট্রি, সো ডিটাচ হয়ে যায় এবং অন্য জায়গা থেকে ব্লাড সাপ্লাই পাচ্ছে, এটা আমরা বলি প্যারাসিটিক, অর্থাৎ অন্য জায়গা থেকে সুবিধা নিচ্ছে। তো অন্ডারিং ফাইব্রয়েড প্যাটার্কুলেটেড মানে এটা স্টক বা পেডিকল দ্বারা কানেক্টেড আছে এবং এটা মোবাইল মুভমেন্ট করতে পারে। রেড ডিজেনারেশন প্রেগনেন্সিতে পাওয়া যায়, এখানে অনেক পেইন থাকে, অ্যাসেপ্টিক নেক্রোসিস থাকে। যারা আফ্রিকান ওম্যান তাদের ক্ষেত্রে দেখা যায় বেশি ফাইব্রয়েড ডেভেলপ করার চান্স বেশি এবং ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকতে পারে। তো ম্যাক্রোস্কোপিক্যালি দেখলে ফাইব্রয়েডটা কিন্তু মানে ইউটারাসটা তো ইনলার্জড হবে এবং এখানে মানে সিঙ্গেল লার্জ ফাইব্রয়েড আমরা দেখতে পাই এটার মধ্যে, এবং ফাইব্রয়েডটা হোয়াইটিশ হবে, এখানে হোল্ড অ্যাপিয়ারেন্স থাকবে, ফলস বা সিউডো ক্যাপসুল থাকবে এবং সেন্টারে কিন্তু ভাস্কুলারাইজেশন কম থাকে এবং ডিজেনারেশন হতে পারে। মাইক্রোস্কোপিক্যালি আমরা স্মুথ মাসেল বান্ডলস দেখবো, ফাইব্রাস কানেক্টিভ টিস্যু দেখবো এবং দেখবো যে সেন্টারে ডিজেনারেটিভ চেঞ্জ থাকলেও থাকতে পারে। ফাইব্রয়েড ইউটেরাসের সাথে আরও অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকতে পারে, যেমন ওভারির ফলিকুলার সিস্ট বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিওসিস। সো এই জিনিসগুলো আমাদের এক্সক্লুড কিন্তু মানে এক্সক্লুড করতে হবে বলতে কি, এই জিনিসগুলোর সাথে থাকতে পারে, একজন মানুষের ফাইব্রয়েড আছে সাথে এইগুলো আছে, এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড। এখন ম্যানেজমেন্ট যদি বলে, তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্টে কী করবো, পেশেন্টের হিস্ট্রি নিব, তারপরে পেশেন্টের সিমটমস আমরা দেখবো, এই সিমটমসগুলো থাকবে এবং অ্যাবডোমেন একটা লাম্পও মহিলা কিন্তু পাইতে পারে, ঠিক আছে। আর আচ্ছা, একটা কথা আমি বলি যে একটা ফাইব্রয়েডের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু অ্যাডিনোমায়োসিস হতে পারে। অ্যাডিনোমায়োসিস ইউজুয়ালি দেখা যায় যে 14 উইক প্রেগনেন্সি এর থেকে বড় কিন্তু হয় না, মানে সাইজে ছোট হয়, কিন্তু যদি একটা ছোট ফাইব্রয়েড হয় তাহলে সেটা অ্যাডিনোমায়োসিসের সাথে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা বলতে পারি। এবং জেনারেল এক্সামিনেশন করলে আমরা প্যালোর অ্যানিমিয়া পাইতে পারি, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে পালপেবল মাস পাইলেও পাইতে পারি এবং সেটা 14 উইকের সাইজের বেশি বড় হয় আসলে দেখা যায়। লোয়ার অ্যাবডোমেনে আমরা সোয়েলিং পেতে পারি, হাইপোগ্যাস্ট্রিক, আম্বিলিকাল রিজন পর্যন্ত, এই সকল জায়গাগুলোতে নন টেন্ডার থাকে এবং খুব ইম্পর্টেন্ট যেটা যে সাইড টু সাইড মুভ করতে পারি, অর্থাৎ আমরা ফাইব্রয়েড ইউটার যেটা এটা সাইড টু সাইড মুভ করা যায়, বাট অ্যাবোভ ডাউনার্স মুভ করা যায় না। বাট আমরা যখন আসলে ওভারিয়ান টিউমার নিয়ে পড়বো তখন এটার সাথে আমরা মানে করবো যে সেটা কিন্তু আসলে ফ্রিলি মোবাইল সব দিকে, মানে অ্যাবোভ ডাউনার্স, সাইড টু সাইড সব দিকে মুভ করা যায়। আচ্ছা, এবং মার্জিনটা ওয়েল ডিফাইন্ড থাকে। তবে আমরা পেলভিক এক্সামিনেশন যদি করি এবং ডাল থাকবে পারকাশন করলে, আর পেলভিক এক্সামিনেশন যদি আমরা করি তাহলে ইউটারাসটি ইলিগুয়ারলি ইনলার্জড এবং ফাইব্রয়েডের সাথে মুভ করে, সার্ভিক্স টিউমারের সাথে কন্টিনিউয়াস, তারপরে ফর্নিক্সগুলো ফ্রি, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি। এবং আমরা যদি মানে ইউটারাসের ওই জায়গায় লোয়ার মার্জিন দিয়ে পিউবিক সিম্পেসের জায়গায় আমরা হাত দেওয়ার ট্রাই করি, আমরা কিন্তু রিচ করতে পারবো না। কি করতে পারবো না? রিচ করতে পারবো না। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে আমরা রিচ করতে পারবো না, অর্থাৎ ইউটারাসের নিচ দিয়ে মানে লোয়ার পিউবিক সিম্পাইসিসের উপরে সুপ্রা পিউবিক রিজন আমি যদি নিচের দিকে যাইতে চাই এবং নিচের দিকে রিচ করতে চাই, ওটা পারবো না। অর্থাৎ এই যে ধরো ফাইব্রয়েড, তো ফাইব্রয়েডে এখানে আমি পালপেট মানে হাত দিয়ে নিচে রিচ করতে চাচ্ছি, বাট পারবো না, কারণ এটা যেহেতু কন্টিনিউয়াস আছে নিচের স্ট্রাকচারের সাথে, বাট একটা ওভারিয়ান টিউমার, সেটা আমি নিচে হাত দিই তাহলে কিন্তু আমি অবশ্যই নিচে রিচ করতে পারবো। আচ্ছা, ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড, এটা ফার্স্ট কথা, শেষ, ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড, দ্যাটস ইট, ফাইন, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। বাট অ্যাসোসিয়েটেড যে বিষয়গুলো, আচ্ছা আমি তো মানে চেস্টের জন্য অ্যাসোসিয়েটেড আরও যদি অনেক কিছু আরও অনেক আদার কজেস আমি চিন্তা করি বা প্রি অপারেটিভ ওয়ার্কআপ করতে চাই, যে অপারেশনটা যে আমি করবো, অপারেশন করার আগে আমার একটু হিমোগ্লোবিনটা দেখে নিতে হবে, বা আমার হচ্ছে কি একটু র্যান্ডম ব্লাড সুগারটা দেখে নিতে হবে, স্ট্রাম ক্রিয়েটিন আমি একটু দেখে নিব। সো এই জিনিসগুলো তো রুটিনলি করতেই হবে। আচ্ছা, কখন ইমার্জেন্সি ফাইব্রয়েড সার্জারি করা লাগতে পারে? একটা হচ্ছে যদি টর্শন হয়ে যায়, প্যারাঙ্গুলেটেড ফাইব্রয়েড মিলি টর্শনের রিস্ক থাকে, তারপর যদি ম্যাসিভ ইন্টারপিউটেনাল হেমোরেজ হয় রাপচার্ড ভেইনের থ্রুতে, বা ইনফেক্টেড ফাইব্রয়েড যদি হয় যেটা ট্রিটমেন্টে রেসপন্স করতেছে, আনকন্ট্রোল ব্লিডিং হলে আমি মানে ইমার্জেন্সি সার্জারি কিন্তু করতে হবে।
এখন অ্যাসিমটোমেটিক হলে কোনো ট্রিটমেন্টের দরকার না, অনলি অবজারভেশন করবো। সিমটোমেটিক হলে যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, ফ্যামিলি না কমপ্লিট থাকে, সে অনুযায়ী ট্রিটমেন্ট দিব। যদি এই 40 উপরে হয়ে যায় তাহলে অ্যাবডোমিনাল হিস্ট্রেক্টমি করে দিব, টোটাল অ্যাবডোমিনাল হিস্ট্রেক্টমি। যদি 45-এর বেশি হয় এবং সিমটোমেটিক থাকে তাহলে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্ট্রেক্টমির পাশাপাশি বাইলেটারাল স্যালপিঙ্গো ওফোরেক্টমিও করে দিব। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। ম্যাস্ট্রাল ডিস্টারবেন্স যদি ফাইব্রয়েডে থাকে, যেমন ম্যানোরেজিয়া, মেট্রোরেজিয়া, ডিসমেনোরিয়া, এগুলো থাকলেও থাকতে পারে, মেইনলি ম্যানোরেজিয়া থাকে। আর কী কী কমপ্লিকেশন হতে পারে, ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন, অ্যাসাইটিস, যেটা সিউডোমিক সিনড্রোম আমরা বলে আসছিলাম, এটাতে অ্যাসাইটিস থাকতে পারে, এবং ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হতে পারে, যেটা 0.2%-এর মতো, খুবই রেয়ার। আর টর্শন হতে পারে, হেমোরেজ হতে পারে, পলিসাইথিমিয়াও হওয়ার চান্স আছে, তারপরে হাইপার ক্যালসিমিয়া হতে পারে। আর পারসিস্টেন্ট ব্লিডিং, তারপরে সিভিয়ার ইন্টারপিরিটোনাল হেমোরেজ, সিভিয়ার ইনফেকশন, সার্কোমাটাস চেঞ্জ, এগুলো কিন্তু লাইফ সেভিং কমপ্লিকেশন। আর সাবমিউকাস যে ফাইব্রয়েড, এটাতে নেক্রোসিস হয়ে যাওয়া, তারপরে ডিজেনারেশন হওয়া, ইনফেকশন হওয়া। আচ্ছা, কী ডিজেনারেশন হতে পারে, হাইলিন রেড ডিজেনারেশন, তারপর সিস্টিক, ফ্যাটি, ক্যালসিফিক ডিজেনারেশন, মাইক্রোমেটার ডিজেনারেশন, এরকম বিভিন্ন ডিজেনারেশন হতে পারে। রেড ডিজেনারেশনে কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, যেমন টর্শন অফ প্যারানকুলেটেড লিওমায়োমা বা ফাইব্রয়েড, অ্যাডাপশিও প্লাসেন্টা, অ্যাকুট প্যারালাইটিস, তারপরে অ্যাকুট অ্যাবডোমিনাল ক্যাটাস্ট্রোক, সেরকম বিভিন্ন জিনিস আমরা ডায়াগনোসিস করতে পারি। বাট মেইনলি রেড ডিজেনারেশন হয়েছে। তো ওয়াশ লেদার লিওমায়োমা নামে একটা টার্ম আছে, সেটা মানে হচ্ছে একটা লিওমায়োমা যখন রেড ডিজেনারেশন আর নেক্রোসিস হয় তখন নেক্রোটিক পোর্শন কিন্তু অ্যাকচুয়ালি ইনক্যাপসুলেটেড থাকে এবং দেখা যায় মাছটা মানে ইয়োলুইশ লেদারি এবং এরকম হচ্ছে। সো এই টাইমে এটাকে আমরা ওয়াশ লেদার ফাইব্রয়েড বলি। সো কি হলো যে রেড ডিজেনারেশন হওয়ার পরে মেইনলি ওয়াশ লেদার লিওমায়োমা নামে একটা কন্ডিশন হতে পারে, যেখানে ইয়োলুইশ লেদারি অ্যামরফাস স্ট্রাকচার পাওয়া যায়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে ডিডির মধ্যে অ্যাডিনোমাইসিস হতে পারে, মেইনলি ছোট সাইজের অ্যাডিনোমাইসিসের সাথে ছোট সাইজের ফাইব্রয়েড, তারপরে ওভারিয়ান টিউমার, টিউব ওভারিয়ান মাস, তারপরে প্রেগনেন্সি, ফুল ব্লাডার, এই কয়টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো একটা কথা আমি বলি যে ফুল ব্লাডারটাও আমরা মনে করতে পারি এটা হয়তো ফাইব্রয়েড। এখন আমরা যত গাইনি এক্সামিনেশন করি, আমরা সবকিছু একটা মহিলাকে বলেছি আপনি হচ্ছে ব্লাডার ইভাকুয়েট করে আসবেন, ব্লাডারটা ফাঁকা করে আসবেন, প্রসাব করে আসবেন। কিন্তু একটা জায়গা বাদে, যেটা হচ্ছে পোলাসের এক্সামিনেশন সময় আমরা মহিলাদের এটা বলি না, কারণ পোলাসের সময় আমরা হচ্ছে গিয়ে কি করি, সিস্টোসিল দেখার জন্য আসলে মানে ব্লাডার ফাঁকা ছাড়াই মেনে আমরা এক্সামিনেশন করতে পারি। সো এই জিনিসটি পড়ে, বাট তারপরে কিন্তু ব্লাডার ইভাকুয়েট করে তারপর হচ্ছে আমরা আসতে বলি। ফাইব্রয়েড আর অ্যাডিনোমাইসিসের মধ্যে পার্থক্য আমাদের করতে হবে। এখানে মেনলি ডিসমেনোরিয়াটা ইম্পর্টেন্ট, এবং ইউজুয়ালি 14 সাইজের ছোট হবে অ্যাডিনোমাইসিস। ইউটেরাইন ইনলার্জমেন্টটা ইউনিফর্মলি হবে, বাট এটা ইরেগুলার মানে নোডুলার ইউটেরাইন ইনলার্জমেন্ট হয়, বাট এখানে ইউনিফর্ম ইউটেরাইন ইনলার্জমেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট, সবচেয়ে মানে সমান একটা ইনলার্জমেন্ট, ইউনিফর্মলি ইনলার্জড। আর এখানে হেটারোজেনাস ইকোজেনিসিটি থাকবে, এখানে হোমোজেনাস ইকোজেনিসিটি থাকে, এই কথাটা মাথায় রাখো। আর ওভারিয়ান টিউমারের সাথে ডিফারেন্স কি, এটা মানে রিপ্রোডাক্টিভ এজে হয়, এটা রিপ্রোডাক্টিভ এল্ডারলি দুই ধরনের হতে পারে। এটা নালিপারাসের সাথে অ্যাসোসিয়েটেড এবং এরা নো কোরিলেশন, এখানে অনেক দিন লাগে, বাট এখানে মান্থস অল্প কিছুদিনের মধ্যে ডেভেলপ করতে পারে, স্লোলি গ্রো করে, র্যাপিডলি গ্রো করে। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি এখানে থাকে না, এখানে কিন্তু থাকবে, কারণ ইউটেরাস। আমরা যদি এক্সামিনেশন করি ফাইব্রয়েড ইউটেরাসটা ইউজুয়ালি ফার্ম টু হার্ড ইন কনসিস্টেন্সি হয়, অপরদিকে ওভারিয়ান টিউমারটা সিস্টিক বা মিক্সড সলিড সিস্টিক এরকম হতে পারে। আর সারফেসটা ইউজুয়ালি ইরেগুলার হয় এখানে, বাট এখানে স্মুথ থাকার চান্স। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেখানে সাইড টু সাইড করা পসিবল মোবিলিটি, বাট এটা অল ডিরেকশনে মুভ করা যায়। টেন্ডারনেস এটা হচ্ছে নন টেন্ডার থাকে, বাট এটা ম্যালিগনেন্সি কিন্তু টেন্ডার থাকতে পারে। আর লোয়ার মার্জিন ওই যেটা বলে আসছিলাম ফাইব্রয়েড ইউটেরাসে ফিল করা যাবে না, বাট এখানে ফিল করা যাবে। পারভেজাইনাল এক্সাম যদি আমরা করি তাহলে কন্টিনিউয়াস ইউটেরাস, ফাইব্রয়েডটা ইউটেরাসের সাথে কন্টিনিউয়াস থাকবে, বাট এটা কিন্তু একটা সেপারেট মাস ইউটেরাস থেকে, রাইট, ল্যাটারালি থাকে। ইউটেরাস ফাইব্রয়েড ইউটেরাসে ফর্নিক্স বলে ফ্রি থাকে, এখানে হচ্ছে মাসটা ফর্নিক্স দিয়ে ফিল করা যেতে পারে। আমাদের ফাইব্রয়েড ইউটেরাসের সাথে প্রেগনেন্সির ডিফারেন্সটা আমরা একটু জাস্ট পড়ে নিতে পারি, এগুলো আমরা একটু পড়ে নিব। আর এখন যদি বলে যে একটা প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া নিয়ে 16 উইক লাম্প আসছে, মোটামুটি আমরা বলে দিতে পারি এটা ফাইব্রয়েড ইউটেরাস। সো আরও যা বলবে সেগুলো অ্যান্সার করে দিবা। তো 4 ইয়ার অফ ম্যানোরেজিয়া, সো অনেক ম্যানোরেজিয়া আছে, তো ফাইব্রয়েড ইউটেরাস। আর মাস আছে, হেভি ম্যাস্ট্রাল ব্লিডিং আছে, এবং ক্লট অন ডে 2 এগুলো আছে, তাহলে সাবমিউকাস ফাইব্রয়েড আমরা ধারণা করতে পারি, যেহেতু মানে ফাইব্রয়েড আর কি।